শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী ঢাকা মহানগরের ১৬টি স্পটে দুস্থ এবং শ্রমজীবী মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণে গিয়ে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিএনপিকে দেশ পুনর্গঠনে জনগণ যে ম্যান্ডেট দিয়েছে তা সঠিকভাবে শেষ করতে সবার সহযোগিতা চেয়েছেন সরকার প্রধান। শফিকুল হকের রিপোর্টে বিস্তারিত। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের ভাগ্য এবং এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি শুরু করেছিলেন। বিশেষ কারো জন্য স্মরণ যদি মানুষের পাশে দাঁড়িয়ে না হয় তবে তা কেবলই আনুষ্ঠানিকতা। আর তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে প্রাধান্য পেল মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ৮টি করে মোট ১৬টি স্পটে অসহায় দুস্থ ও মেহনতি মানুষের মাঝে শুকনো খাবার ও উপহার সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। দীর্ঘ রাজনৈতিক জীবনে জিয়াউর রহমান যে আত্মনির্ভরতা, উৎপাদনমুখী অর্থনীতি এবং জনমুখী রাষ্ট্রচিন্তার কথা বলেছিলেন তারই প্রতিফলন দেখতে চান বর্তমান সরকার প্রধান। সেজন্য মানুষের কল্যাণকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে রাখার বার্তাই উঠে এলো দিনের আয়োজনে। সরকার বিভিন্ন পরিকল্পনা কর্মসূচি গ্রহণের মাধ্যমে চেষ্টা করবে সচ্ছল মানুষের সংখ্যা বৃদ্ধি করার জন্য কর্মসংস্থান তৈরি করার পাশাপাশি শিক্ষা সুবিধা তৈরি করার পাশাপাশি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সমস্যাটি সমাধানের চেষ্টা করবে। একই সাথে যদি এই দেশের নাগরিক হিসাবে, এই শহরের নাগরিক হিসাবে সচ্ছল ব্যক্তি যারা ব্যক্তিবর্গ আছেন তারাও যদি একইভাবে এগিয়ে আসেন তাহলে আমরা দ্রুতই আমাদের এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারবো, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, একটি দেশের অগ্রযাত্রা কেবল সরকারের একার প্রচেষ্টায় নয় বরং নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণেই সম্ভব। বিগত ১২ তারিখের নির্বাচনে আল্লাহর রহমতে এই দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। তবে এই দেশটি কারো একার নয়, এই দেশটি ২০ কোটি মানুষের দেশ। কাজেই যেহেতু দেশটি আমাদের, সেই জন্য আমাদের সকলকে মিলে দেশের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর কর্মসূচিতে স্থান পেয়েছে সামাজিক দায়বদ্ধতার বার্তা। অসচ্ছলদের পাশে দাঁড়াতে সচ্ছলদের এগিয়ে আসারও তাগিদ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুস্থ মানুষের পাশে সচ্ছল ব্যক্তি যারা আছেন তারা যদি হাতটা বাড়িয়ে দেন তাহলে আমরা এই দেশে অসচ্ছল মানুষের সংখ্যা কমিয়ে আনতে সক্ষম হব। শফিকুল হক, ৭১, ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সময়ের গণ্ডি পেরিয়ে কিংবদন্তিতে পরিণত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম। ক্ষণজন্মা এই রাষ্ট্রনায়কের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জ্যেষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দেশের চলমান সংস্কার কার্যক্রম এবং আগামীর বাংলাদেশ গঠনে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহিলা ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর শেরেবাংলা নগরের সবুজে ঘেরা জিয়া উদ্যান। এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর সকালে তার সমাধিতে শ্রদ্ধা জানান জ্যেষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দলের নেতাদের নিয়ে দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অশ্রুসজল চোখে ফাতেহা পাঠ ও মোনাজাতের মাধ্যমে প্রয়াত রাষ্ট্রনায়কের রুহের মাগফিরাত কামনা করেন তারা। শ্রদ্ধা নিবেদনের আগেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রচিন্তাকে ধারণ করেই দেশ এগিয়ে নিতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ১৭ বছর আমরা এই দিনটিকে কখনোই সুষ্ঠুভাবে আমরা পালন করতে পারিনি। আজকে আবার তারই যোগ্য উত্তরাধিকারী তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করেছি। আমরা সংস্কারের কাজ করছি,
আমরা উৎপাদনের কাজ করছি। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই বাংলাদেশটা বিনির্মাণ করতে পারি, গণতন্ত্রের ভিত্তিকে আরো শক্তিশালী করতে পারি, সেই শক্তি আমরা এখান থেকে পাই, অনুপ্রাণিত হই এবং সারা জাতির মধ্যে আমরা এই বার্তাটাই ছড়িয়ে দিতে চাই। পরে সর্বসাধারণের জন্য সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নানান শ্রেণী পেশার মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করছে বিএনপি এবং সর্বস্তরের মানুষ। নেতাকর্মীদের প্রত্যাশা, জিয়ার আদর্শ, গণতন্ত্র এবং দেশ গঠনের যে রাজনীতি তা নতুন প্রজন্মের কাছে সাধারণ মানুষের অধিকার রক্ষায় জাতীয়তাবাদী শক্তি আবারও নতুন করে কার্যকরী ভূমিকা পালন করবে। এরপর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির 8 দিনব্যাপী নানান আয়োজনের প্রথম দিনে রাজধানীতে অসহায় ও দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন তারেক রহমান। মাহিলা ইসলাম, 71, ঢাকা। রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল ভবনে বেকারির সন্ধান পাওয়া গেছে। বিকেলে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন হাসপাতালটি পরিদর্শনে যাবার পর এই দৃশ্য ধরা পড়ে। হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, বেকারিটি 2টি ইলেকট্রিক ওভেন দিয়ে চলছিল, অথচ সেখানে দেখভালের জন্য কোনো প্রকৌশলী নেই বলেও তিনি জানান। প্রচুর পরিমাণের ময়লা আবর্জনার সন্ধানও পাওয়া গেছে। এ নিয়ে তাৎক্ষণিক ক্ষোভ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, মেডিকেল কলেজের হাজার হাজার শিক্ষার্থীর জন্য এই বেকারির খাবার তৈরি হয়, সেখান থেকে কোনো গ্যাস বের হয়েছে কিনা তা দেখা হবে। আগামী 3 জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে এবং তদন্ত কমিটিতে আরও 3 জন সদস্য বাড়ানো হয়েছে বলেও মন্ত্রী জানিয়েছেন। ঈদের পর রাজধানীকে দ্রুত পরিচ্ছন্ন করতে কাজ করছে 2 সিটি কর্পোরেশন। তবে পাড়া মহল্লার তুলনায় কোরবানির পশুর হাটগুলোর বর্জ্য অপসারণেই বেশি সময় এবং শ্রম ব্যয় করতে হয়েছে তাদের। কারণ অনেক হাটে ইজারাদাররা শর্ত অনুযায়ী বর্জ্য পরিষ্কার না করায় পরিচ্ছন্নতা কার্যক্রমে তৈরি হয় বাড়তি চাপ। কোথাও কোথাও দ্রুত পরিষ্কার হলেও কিছু এলাকায় এখনও রয়ে গেছে বর্জ্যের স্তূপ। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। পাড়া মহল্লার তুলনায় কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণেই বেশি সময়, শ্রম ও জনবল ব্যয় করতে হয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশনকে। হাট ইজারা শর্ত অনুযায়ী কার্যক্রম শেষে বর্জ্য পরিষ্কার করার দায়িত্ব ইজারাদারদের থাকলেও অনেক ক্ষেত্রে তা পালন না করায় তৈরি হয়েছে এই পরিস্থিতি। এটি তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ। ঈদের দ্বিতীয় দিনের দুপুরের চিত্র এটি। পশুর হাটের কেনাবেচা শেষ হলেও তখনও পড়েছিল বাঁশ, খড়, গোবর সহ নানা ধরনের বর্জ্য। প্রধানমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বেরিয়ে কাজে গাফিলতির অভিযোগে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরই কাজে গতি আসে। এটি তেজগাঁও পশুর হাটের শনিবারের সকালের চিত্র। এরই মধ্যে তুলে ফেলা হয়েছে সব বাঁশ, বর্জ্য অপসারণের কাজও প্রায় শেষ। হাট সংলগ্ন সড়কগুলো এখন অনেকটাই পরিষ্কার। নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীরা। 8টার থেকে শুরু করছি, এখন মনে করেন একবার ঝাড়ু দিয়ে গেছি, এখন আবার আইছি। কাজ করেছি যে করোনা বাজার থেকে অনেক অনেক সব রোড বাঁশ খাম সব আমাকে টানা লাগে, সব গা ব্যথা হয়ে গেছে। অনেক পরিশ্রম, গা ব্যথা হয়, আমরা 10 টাকা দামের ট্যাবলেট খাই গার ব্যথার। সব এলাকায় পরিস্থিতি একই রকম নয়। শাহজাহানপুর রেলওয়ে কলোনির মাঠ ও প্রধান সড়ক পরিষ্কার করা হলেও কলোনির ভেতরের শাখা সড়কগুলোতে এখনও পড়ে থাকতে দেখা গেছে পশু বাঁধার বাঁশ, গোবর ও খড়ের স্তূপ। এসব বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গাড়ি আসছিল, ছোট ছোট গাড়ি আসছিল, তারা কিছুটা কাজ করছে কিন্তু প্রপারলি এখনো পরিষ্কার হচ্ছে না। কলোনির যে রাস্তাগুলো আছে সেগুলো ময়লাগুলো ধুয়ে রাখছে, কিন্তু গাড়ি এখনো আসে নাই, আর সেই ময়লাগুলো এখনো নেই। গন্ধের অবস্থাটা খুবই খারাপ। আপনার বাচ্চা নিয়ে আমরা নিচে নামতে পারতাছি না। তারপর আপনার যে প্যাক কাদা, এদিকে গরুর হাট মাঠ ছিল, ওখানে আপনার পরিষ্কারটা সুন্দরভাবে হয় নাই। বাসগুলো ওনারা বলতেছে নিয়ে যাবে, কিন্তু 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা ওনারা সারাইতে পারবে না। তো সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী 2 দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রায় 24,000 টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 12,000 টন বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে পাঠিয়েছে। সবুজ মাহমুদ, 71,
ঢাকা। দিনভর হাজারো দর্শনার্থীর পদচারণায় প্রাণবন্ত হয়ে ওঠে মিরপুর জাতীয় চিড়িয়াখানা। এদের আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে দর্শনার্থীরা ছুটে আসে পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব নিয়ে। পশু পাখি দেখে উচ্ছ্বাস ছিল শিশুদের চোখে মুখে। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদনে বিস্তারিত। সকাল থেকে ছোট ছোট পায়ে চিড়িয়াখানায় ঘুরে বেরিয়েছে হাজারো শিশু। এটা হাঁটতে ভালো লাগছে, তারপরে গ্যান্ডার ভালো লাগছে, জলহস্তি আর কুমির আর সাপ। বাবা মার হাত ধরে শিশুরা যেমন দেখতে এসেছে পশু পাখির রঙিন জগৎ, তেমনি বন্ধু বান্ধব ও প্রিয়জনকে নিয়েও অনেকে এসেছেন ঈদের আনন্দঘন মুহূর্তকে উপভোগ করতে। সিংহ ভালো লাগছে, বাঘও ভালো লাগছিল, আবার বানর, সাপ, আবার জলহস্তি, সাদা কাক দেখি নাই, আর বাফেলোটা দেখি নাই। বারবার জিজ্ঞেস করে বাঘ কি করে, সিংহ কি করে, এটা সেটা জিজ্ঞেস করে। চিড়িয়াখানা আসলে দেখা যায় বাচ্চাদের একটু মানসিক বিকাশটাও ভালোভাবে ঘটে, বিভিন্ন প্রাণী পশু সম্পর্কে ওরা জানতেও পারে। টিভি স্ক্রিন বা মোবাইল ডিভাইসের বাইরে প্রথমবারের মতো অনেক শিশু দেখেছে ডোরাকাটা রয়্যাল বেঙ্গল টাইগার কিংবা কাদায় গড়াগড়ি করা জলহস্তিদের। চোখের সামনে পশু পাখিদের দেখে উচ্ছ্বাস ছিল শিশুদের চোখে মুখে। ময়ূরের পাখাটা খুবই অনেক সুন্দর। জলহস্তি দেখছি, তারপরে সাপ দেখছি, আর অনেক কিছু দেখছি। সবার সাথে আসছি, বের হয়েছি, এন্ড অনেক ভালো লাগতেছে। টিভিতে দেখে তো দেখার লাগে অনেক আগ্রহ করে, তাই নিয়ে আসছিলাম। চিড়িয়াখানা আসলে বাচ্চারা একটু পশু পাখি দেখে অনেক মজা পায়। অনেক এক্সাইটেড দেখা যাচ্ছে যে না যে বাঘ দেখবো, সিংহ দেখবো, আরো কিছু আছে কিনা। ঈদের ছুটিতে দেশের নানা প্রান্ত থেকে আসা নগরবাসীরা উপভোগ করেছে চিড়িয়াখানার বিচিত্র প্রজাতির প্রাণী ও প্রাকৃতিক সৌন্দর্য। নতুন অভিজ্ঞতা, রঙিন স্মৃতি নিয়েই রাজধানীর জাতীয় চিড়িয়াখানা থেকে ফিরছে আগত শিশুরা। এই আনন্দঘন মুহূর্তগুলোই তাদের জীবনে হয়ে থাকবে এক অনন্য স্মরণীয় অধ্যায়, এমনই প্রত্যাশা পরিবারের। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। ঈদের ছুটিতে বরাবরই রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় থাকে। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে নগরবাসী ছুটে যান চিড়িয়াখানা সহ বিভিন্ন পার্ক এবং উন্মুক্ত স্থানে। নগরবাসীর ঘোরাঘুরির খবর নিয়ে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। নব থিয়েটারের সামনে আছেন আমাদের সহকর্মী সিফাত ফারুকী এবং বসুন্ধরা সিনেপ্লেক্সের সামনে আছেন শ্রেয়া রায়। আমরা শুরুতে সিফাত ফারুকীর কাছে যেতে চাই। সিফাত, কি অবস্থা সেখানে? দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, তারা কেমন উপভোগ করছেন, কি বলছেন, সব মিলিয়ে বিস্তারিত যদি বলেন। সন্ধ্যা নেমে গিয়েছে বলা যায়, আজানের আওয়াজ শোনা যাচ্ছে। আর ঈদের তৃতীয় দিনেও আমরা রাজধানীর প্রায় প্রত্যেকটি বিনোদন কেন্দ্রেই অনেক দর্শনার্থী দেখেছি। এই মুহূর্তে রয়েছি আমি বিজয় সরণি নব থিয়েটার যেই এলাকাটি, যেই বিনোদন কেন্দ্র, সেখানে পাশে আবার রয়েছে সামরিক জাদুঘর। অর্থাৎ সবখানেই মানুষের সমাগম বলা যায়। যেহেতু সন্ধ্যা নেমে গিয়েছে, একটু মানুষ কম দেখা গেলেও দুপুরের পর থেকে এখানে অসংখ্য মানুষ ছিল, দর্শনার্থীরা ছিল, পরিবার পরিজন সহ এসেছেন, বন্ধু বান্ধব, এবং বিশেষ করে বাচ্চারাই এখানে এসে আনন্দ করছে। বাচ্চাদের কাছেই বেশি আনন্দটা আমরা দেখতে পেয়েছি। এছাড়া যারা ঈদে বাড়ি যাননি অথবা ঈদের দিন যারা কোরবানি দিয়েছেন, যারা ব্যস্ত ছিলেন, তারা ঈদের পরদিনের যে ছুটির দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে তারা ঘুরে বেড়াচ্ছেন। এবং ঈদের ছুটিও কিন্তু প্রায় কমে আসছে বলা যায়। আর কয়েকদিন পরে আবারও কর্মব্যস্ত হয়ে উঠবে মহানগরী। সেই হিসেবে আজ সারাদিনই রাজধানীর প্রত্যেকটি এলাকাতেই অসংখ্য দর্শনার্থীরা ছিলেন, পরিবার নিয়ে এসেছেন এবং সকলেই ঘুরে বেড়াচ্ছেন। এবং সকলের মাঝে সকলে বলছেন যে কর্মব্যস্ত যে সময় সবসময় তারা পার করে থাকেন, ঈদের এই বন্ধে সে কর্মব্যস্ত সময় থেকে কিছুটা মুক্তি মিলেছে, সকলে আনন্দ করছেন। এবং এই নব থিয়েটারে যে শিশুদের বিভিন্ন কার্টুন বা অনেক কিছু এখানে দেখানো হয়। শিশুরা অধীর আগ্রহে অনেক উদ্দীপনা নিয়ে তারা ভেতরের যে অডিটোরিয়াম সেখানে প্রবেশ করছে, সেখানে গিয়ে তারা উপভোগ করছে। এবং সন্ধ্যা যেহেতু নেমে গিয়েছে, দর্শনার্থীরা অনেকে আস্তে আস্তে ত্যাগ করছেন বলা যায়, যে কারণ এই বেশ কয়েকটি যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানে সন্ধ্যা নামতেই সেগুলো বন্ধ করে দেওয়া হয়। তবে সব মিলিয়ে বলা যায় দর্শকদের সমাগমে আজ সারাদিন, ঈদের যেহেতু আজকে তৃতীয় দিন হলো, আজ সারাদিনই সব বিনোদন কেন্দ্রেই দর্শনার্থীদের ভিড় ছিল, যেখানে পরিবারের সকলে এসেছেন, বাচ্চারা সকলে আনন্দে উচ্ছ্বসিত। এবং আশা করা যায় যে আগামীকালকেও হয়তোবা দর্শকদের সমাগম হতে পারে।
সিফাত, ধন্যবাদ আপনাকে। এবার আমরা একটু শ্রেয়া রায়ের কাছে চলে যেতে চাই। তিনি আছেন বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সে। শ্রেয়া, দর্শকদের ভিড় কেমন দেখছেন? কোন সিনেমার দর্শক বেশি, কি বলছেন তারা, সব মিলিয়ে সেখানকার খবর যদি বলেন। ধন্যবাদ নুসরাত। এই মুহূর্তে আমি আছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। আজ ঈদের তৃতীয় দিন, কিন্তু আমরা জানি যে ঈদ মানে সিনেমা দেখার একটা আলাদাই আমেজ। বেশ কয়েক বছর ধরে এই ধারাবাহিকতা বজায় রেখেছে আমাদের যারা দর্শনার্থী আছেন তারা। সেই জায়গা থেকে আমি যদি একটু বলি, এবার ঈদে বেশ কয়েকটি সিনেমা এসেছে। এদের মধ্যে রয়েছে রকস্টার, বনলতা সেন, মাসুদ রানা, পিনিক, রোহিত। এই সকল সিনেমাগুলো দর্শকরা উপভোগ করছে ঈদের তৃতীয় দিনে। কিন্তু ঈদের প্রথম দিনে যেরকমটি দেখেছিলাম হল ফাঁকা রয়েছে, কিন্তু আজ ঈদের তৃতীয় দিনে আমরা দেখছি যে হলে বেশ মানুষ রয়েছে এবং সিনেমার টিকিটও কিন্তু সব বিক্রি হয়ে যাচ্ছে। অনেকেই টিকিট কাটতে এসেও টিকিট কাটতে পারছে না। তো সুতরাং বলাই যায় যে সিনেমা যে দর্শকদের মনোরঞ্জনের একটি অন্যতম মাধ্যম, সেটি কিন্তু আমরা কোনোভাবে আসলে আমাদেরকে এটা মেনে নিতে হবে। তো সেই জায়গা থেকে আমরা একটু কিছু দর্শকদের সাথে কথা বলবো যে আসলে তারা কোন সিনেমাটি দেখছে, তারা কেমন উপভোগ করছে। তো সেই জায়গা থেকে আমরা একটু দর্শকদের সাথে কথা বলবো। বাবু, তুমি কোন সিনেমাটা দেখতে আসছো? দেখবে এখনো ফাইনাল করে না। ওকে, আজকে ঈদের তৃতীয় দিন, তুমি কোন সিনেমাটি দেখতে চাও? এই যে ক্যামেরা ফাইনাল করে না জানি না। অনেক ছোট বয়সী থেকে বড়রা সকলে মিলেমিশে ঈদের সিনেমাগুলোকে উপভোগ করার চেষ্টা করছে। অনেকেই নিজের পছন্দের সিনেমার টিকিট পাচ্ছে না, মন খারাপ করছে। কিন্তু সেই জায়গা থেকেও আমরা একটু বলতে পারি যে সিনেমা সময় কাটানোর একটা অন্যতম মাধ্যম, ঈদ উদযাপনের আনন্দটাকে দ্বিগুণ করে দেওয়ার একটি মাধ্যম। সেই জায়গা থেকে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের চলছে ঈদ আমেজ। নুসরাত, এই ছিল আমার কাছে বসুন্ধরা সিটি থেকে সবশেষ তথ্য। শ্রেয়া রায়, অনেক ধন্যবাদ আপনাকে। সেই সাথে সিফাত ফারুকী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন একাত্তরের।